টানাবাহানায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। সংস্কার ও হাসিনার বিচারের আগে নির্বাচনের পক্ষে নয় জামায়াত। ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে উভয় সংকটে বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বড় বাধা আরাকান আর্মি প্রবাসীদের সমস্যা সমাধান আগে। মাথায় কাফনে কাপড় বেঁধে গণমিছিল, পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জনদুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম প্রাঙ্গণে মুসল্লিদের বিক্ষোভ, ইসরায়েল ও ভারতীয় পণ্য বয়কটের আহ্বান। ময়মনসিংহে প্রাইভেট কার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত, 4 জেলার সড়কে ঝরল আরও 9 জনের প্রাণ। অবৈধ অভিবাসী তাড়াতে কঠোর অবস্থানে মালয়েশিয়া, 165 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 506 জন আটক, খোঁজখবর নিচ্ছে দূতাবাস। এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ঘিরে মাঠে ঘাম ঝরালো টাইগাররা, প্রস্তুতিতে নেই ঘাটতি, নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর ভাবছে কোচ। দেখছেন সংবাদ সন্ধ্যা শিরোনাম, সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে। এছাড়া গেল 17 বছর যারা গুম খুন হয়েছে তাদের রক্ষার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধানে যুব সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদ আয়োজন করে বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানে যুব সমাবেশ। এতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীরা কোথায় আছে তা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ দেন। এই সরকারের কাছেও ইলিয়াস আলী চৌধুরী আলমদের গুমের বিষয়ে প্রতিবাদ করতে হবে, এইটা আমাদের ধারণা ছিল না। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে, তাদের বিচার কতটুকু হলো। আর এই অন্তর্বর্তী সরকারের তৎপরতায় কিছু হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারকে চাপ প্রয়োগ না করলে কোনো কাজ হয় না। এইরকম যন্ত্রণা পৃথিবীতে যেন কোনো মানুষের জীবনে আর না আসে। সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ঢিমেতালের তৎপরতা, এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না। একই সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন, আর বিএনপি যাতে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারে সে কারণেই তাদের পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই সরকারের কাজকামে দেশবাসী খুবই উদ্বিগ্ন, তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অভিযোগ করেন গেল 17 বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
শুক্রবার সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। আগে রাষ্ট্রীয় সংস্কার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মাসুম। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার সকালে ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানে তিনি কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান অঞ্চলের নতুন বাস্তবতা নিয়ে কথা বলেন উপদেষ্টা। বলেন, যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি নিশ্চিত করা কঠিন হবে। মার্কিন পররাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে দেশটির প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ফরেন সার্ভিস ডে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের পর কাজের ধরনে আমূল পরিবর্তন হয়েছে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা দূতাবাসে প্রবাসীদের সমস্যা সমাধানের তাগিদ দেন। সেই কাজের ধরন আমূল পরিবর্তন হয়েছে। বিশেষ করে বর্তমানে যে অর্থনৈতিক ক্ষেত্রে যেই সমস্ত পৃথিবী জুড়ে যেই পরিবর্তন সূচিত হয়েছে, সেখানে আমাদের আসলে খুব সচেতনভাবে আমাদের কাজ নিয়ে এগোতে হবে। তো আমি আশা করব যে আমার যে সহকর্মীরা এখন চাকরিতে আছে তারা এটা হৃদয়ঙ্গম করবেন এবং তারা যথাযথ নিজেদেরকে প্রস্তুত করবেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করবেন। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন উপদেষ্টা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন। যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি আনা কঠিন হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, আরাকান অঞ্চলের নতুন বাস্তবতায় কূটনৈতিক ডায়ালগ কঠিন হয়ে পড়েছে। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে, তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। গতকালই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলে। এতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে আকাশ ও নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপনে দুদেশ আগ্রহী। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুদেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। গেল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলে। শুক্রবার পাকিস্তানের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মত বিনিময় হয়। পাশাপাশি দুদেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের আকাঙ্ক্ষার ওপর জোর দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বৈঠকে দুপক্ষ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানায়। সরাসরি আবার আকাশপথে যোগাযোগ চালুর উপর গুরুত্বারোপ করা হয়। শীঘ্রই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রত্যাশার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদেশের মধ্যে পরবর্তী বৈঠক 2026 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দ্রুত 6 দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর সহ সারা দেশে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষাক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ তুলে পরবর্তীতে রাজপথ ও রেলপথ অবরোধের মতো কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। সাবরিনা মজুমদারের সহায়তায় তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। দ্রুত 6 দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল ও বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় কারিগরি শিক্ষাক্ষেত্রে বৈষম্য না কাটলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কারিগরি শিক্ষা আন্দোলনের নেতারা। কালকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা সন্তুষ্ট নই, আমরা সকল প্রকার ইসিরুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জনদুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে। দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমাদের কি অবস্থা, কারিগরি শিক্ষা নিয়ে কি বৈষম্য, এই বৈষম্যের চেয়ে বড় বৈষম্য এই দেশের কোনো শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদের লক্ষ লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ডুয়েট উচ্চশিক্ষার সুযোগ নেই, সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। একই দাবিতে রাজশাহীতেও কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ক্যাম্পাস থেকে গণমিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। আমরা এজন্যই তো আন্দোলনে আন্দোলন ডাক দিয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। বিক্ষোভ মিছিল করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। মিছিলটি নগরীর খোঁজার খোলা কাজীর বাজার ব্রিজ হয়ে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বরিশালেও। এছাড়া চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময়ে হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি ভারত ও ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান তারা। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। দক্ষিণের পক্ষ থেকে ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বর হত্যাকাণ্ড ও ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে অবিলম্বে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধ না হলে মুসলিম বিশ্ব মিলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা। এই চক্রান্ত, এই ধ্বংসযজ্ঞ, এই নিধনযজ্ঞ অনতিবিলম্বে বন্ধ না হলে আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একই সঙ্গে ভারতের বিতর্কিত ওয়াকফ বিল পাস ও মুসলিম অধিকার খর্ব করার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। মোদি সরকারকে বলতে চাই, তোমাদের দোসর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো। যদি নরেন্দ্র মোদি তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে তাহলে বাংলাদেশে ফাঁসির মঞ্চ হবে তীব্র। মুসলমানদের উপর নির্যাতনকারী ভারত ও ইসরায়েলের পণ্য বয়কটের ঘোষণা দেন বিক্ষুব্ধরা। সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন বিজয়নগর হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। তাইফুর রহমান তুহিন,
দেশ টিভি, ঢাকা। দেশের কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন কমপক্ষে 12 জন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। হবিগঞ্জের মাধবপুরে মালামাল সহ 17 জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান ভোর রাতে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের বাখননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 নারী সহ 4 জন নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও 5 জন। গত রাত্রে অনুমান 2:50 ঘটিকার সময় বাদশা কোম্পানির সামনে বাহননগর এলাকায় ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় চালক সহ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও 1 জন। শুক্রবার ভোরে 9 মাইল এলাকায় সদর উপজেলার ভ্যান চালক রাজ্জাক ও যাত্রী সরোয়ার ঘটনাস্থলেই মারা যান। বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসছিল, সামনে হাটের উদ্দেশ্যই হাট করবে বলে আইসে এখানে অ্যাক্সিডেন্টে মারা যায়। সাথে সাথে আমরা একটা ইউনিট চলে আসি। তো এখানে এসে দেখি যে একটা 2 জন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে। অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া এলাকায় আলাদা 2টি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যান। অন্যদিকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ময়মনসিংহের ভালুকা গফরগাঁও সড়কের নন্দীবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার 4 জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লাল মিয়া ও রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশে ক্রিকেটের আইকন হওয়ার সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম খুনের দলে যোগদান করা সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের হাতে ৩-৪ হাজার ছেলে মেয়েকে খুনের রক্ত লেগে আছে। আওয়ামী লীগ একটি নিকৃষ্ট দল। এই দলের প্রতিটি নেতাই খুনের দায়ে অভিযুক্ত। সাকিব আল হাসান তো আমাদের বাংলাদেশে একটা আইকন ছিল। সেই সাকিবই দেখেন, যখন সাকিব আল হাসান এই ইলেকশনে এই গভর্নমেন্টে জয়েন করলেন, আওয়ামী লীগ জয়েন করলেন বা তার হয়ে ইলেকশন করলেন, ততক্ষণে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগ এমন একটা বাজে দল যার সত্যিকার অর্থে হাতে প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত। এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা, এটা তো ঠিক না। পৃথিবীতে এটা কেউ করে। সাহারা খাতুনের ভাতিজা আনিসুর সহ ঢাকা আওয়ামী লীগ ছাত্রলীগের 6 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার আলাদা অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 6 নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের ভাতিজা আনিসুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের 50 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, ঢাকা মহানগরের 20 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাখাওয়াত ও ছাত্রলীগ নেতা বাপ্পি রায়হান। দর্শক, গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নজরুল, ঘটনাস্থলে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে, কোনো কিছু জানা গিয়েছে কিনা আমাদেরকে জানাবেন।
একেবারে সর্বনাশটা করলাম। হ্যালো, আজকে বিকাল 5:30 বা 5:45টার দিকে কিন্তু টঙ্গীর পূর্ব আরিসপুর এলাকায় কিন্তু একটি হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে। এখানে কিন্তু দুইটি শিশু, অর্থাৎ একটি 4 বছর একটি 6 বছরের শিশু মালিহা এবং আব্দুল্লাহ, দুইজনকে কিন্তু রক্তাক্ত অবস্থায় এবং তাদেরকে কিন্তু হত্যা করে ফ্লোরে ফেলে রাখা হয়েছে। এরকমটি ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তাদেরকে হত্যা করে এখানে রাখা হয়েছে। তো পুলিশ এটা নিয়ে কিন্তু ব্যাপক যে তদন্ত সেটা কিন্তু করছেন। আপনি জানেন যে 5:45টার দিকে কিন্তু টঙ্গীর আরিসপুর এলাকায় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এখান থেকে কিন্তু লাশ দুটোকে আপনারা 8তলা একটি ফ্ল্যাটের 3য় তলা থেকে কিন্তু উদ্ধার করে এখন টঙ্গী পূর্ব থানায় কিন্তু নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ কিন্তু এই ঘটনাটা নিয়ে কিন্তু আপনার তদন্ত করছেন। আমরা আশপাশে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তবে তাদের যে গ্রামের বাড়ি, শিশু দুটার বাপ কিন্তু বাইরে ছিল, মা কিন্তু রুমেই কিন্তু অন্য একটি ফ্ল্যাটে কিন্তু শোয়া অবস্থায় সেই ঘুমের ওষুধ বা মাথা ব্যথার ওষুধ খেয়েছিলেন। সে বুঝতেই পারেনি যে ঘটনাটা কি হচ্ছে তার ফ্ল্যাটে। তো সবকিছু মিলে কিন্তু যে পরিবেশটা তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই গাড়ির মধ্যে কিন্তু শিশু দুটির মরদেহ কিন্তু রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন যে আপনার লাশবাহী গাড়িও কিন্তু পাশে রাখা হয়েছে। তো পুলিশ, আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, পুলিশে যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে তাদের যে এইটার ব্যাপারে কিন্তু তদন্ত চললে আশপাশের যে এলাকাবাসী রয়েছে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু আপনার যে শিশুর যে বাবা সে বাহিরে ছিল এবং মা কিন্তু বাড়িতেই ছিল। তো হত্যা করার পর কিন্তু আপনার সেই লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় আনা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাশের কিন্তু যে গাড়ি সেটা কিন্তু রাখা হয়েছে এবং পুলিশ এবং ওসি সবাই কিন্তু এই ঘটনাটাকে গুরুত্ব সহিত দেখছেন এবং তদন্ত করছেন এবং কি কারণে এই শিশু দুটিকে হত্যা করা হলো এবং কিভাবে মারা গেল সবকিছু নিয়েই কিন্তু আপনার আলোচনা করছেন এবং তারা কিন্তু তদন্ত করছেন। সবকিছু যদি মিলে আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যে লাশ দুটো রয়েছে সেই লাশ দুটো কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে তদন্তের জন্য, সেই তদন্ত কিন্তু চলতেছে। তো সবকিছু কিন্তু মিলে পুলিশ চেষ্টা করছেন আন্তরিকতার সহিত যেন এই লাশ দুটোকে কিভাবে খুন করা হলো এবং শিশু দুটাকে, এবং পাশেই বটি দিয়ে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর পূর্ব থানা থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে 2 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, সেই খবরের সর্বশেষ বিস্তারিত।